অনেক দিন আগের কথা। হস্তিনাপুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ অনন্ত নারায়ণ। মহারাজ ছিলেন একজন প্রজাহিতৈষী রাজা। তার রাজত্বে প্রজারা খুব সুখে শান্তিতেই দিন কাটাতো। মাঝে মধ্যেই তিনি ছদ্মবেশে রাজ্য পরিভ্রমণে বেরোতেন। একদিন মহারাজ যখন ছদ্মবেশে রাজ্য পরিভ্রমণে বেরিয়েছেন, কি হলো মহারাজ? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যান, এগিয়ে যান, শুভ কাজে দেরি করতে নেই। ওই চাষি কন্যার পুত্রই হবে এ রাজ্যের ভবিষ্যৎ রাজা। সাধু বাবার কথা মতো সেই চাষি কন্যার সাথে মহারাজের বিবাহ হলো। বিবাহের পর মহারাজের দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন কি ব্যাপার? কে তোমরা? হঠাৎ রাজ দরবারে এসে হাজির হয়েছো? হুজুর, হুজুর, আপনি আমাদের বাঁচান, আমাদের নালিশ আছে। নালিশ? কি নালিশ? হুজুর, আমাদের গায়ের সব লোকজন হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাচ্ছে হুজুর। তোমরা কি বলছো আমি কিছুই বুঝি না। কি হয়েছে তা ভালো করে বলো। হুজুর, আমাদের গাঁ থেকে হঠাৎ হঠাৎ মানুষজন কোথায় যেন নিখোঁজ হয়ে যাচ্ছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক গত সপ্তাহে হরির মেয়ে, ওকে রাতের বেলা কে যেন ডেকেছিল, ও বেরিয়ে গিয়েছিল, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর হুজুর, কালকে আমার ছেলেটার সাথে একই ঘটনা ঘটেছে। কালকে আমার ছেলেকে রাত্রিবেলা ওর বন্ধুরা যেন ডাকতে এসেছিল, ও তো বেরিয়ে গেল। তারপর আমার সন্দেহ হয়েছিল, আমি তাই ওর পিছু পিছু বেরিয়েছিলাম, কিন্তু কিছু দূর গিয়ে ওকে আর কোথাও দেখতে পেলুম না হুজুর। ও কোথায় যেন চলে গেল। এই নিয়ে হুজুর, আমাদের গায়ে 10 জন এভাবে নিখোঁজ হয়ে গেছে হুজুর। আমাদের বাঁচান হুজুর। সে কি? এ তো অদ্ভুত ঘটনা। এরকম ঘটনা তো আমি শুনিনি। মন্ত্রী মশাই, এরা এসব কি বলছে? আগে মহারাজ, এই কিছুদিন ধরেই এই সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে। সে কি? আমি তো এই সম্পর্কে কিছুই জানতাম না। রাজবাড়ির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? মহারাজ, আমি যে যে জায়গা থেকে নালিশ এসেছিল সব জায়গাতেই প্রহরী বসিয়েছিলাম, কিন্তু যেমনটি শুনলেন ঠিক তেমনটি প্রহরীদের সাথেও ঘটেছে। পিছু যেতে যেতে হঠাৎ যে কোথায় উধাও হয়ে যাচ্ছে কেউ জানতেও পারছে না। প্রহরীরাও কাউকে খুঁজে পায়নি। ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই। আর কারুর কোনো ক্ষতি হবে না। আমি নিজে দেখছি কি করা যায়। কি হলো মহারাজ? আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ রানী, খুবই চিন্তায় পড়েছি। রাজ্যে এক বড় সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা মহারাজ? তখন মহারাজ প্রজাদের কাছ থেকে শোনা সমস্ত ঘটনা মহারানীকে জানালেন। সে কি মহারাজ, এ তো সত্যি খুব বড় সমস্যা। এখন তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, সেইটাই তো ভাবছি। মন্ত্রী মশাইকেও ডেকে পাঠিয়েছি পরামর্শ করার জন্য। দেখি কি করা যায়। মহারাজের জয় হোক। মহারাজ আমায় ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। রাজ্যে যে সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে আপনার সাথে পরামর্শ করব। আসুন। সেই দিন রাতে মহারাজ ছদ্মবেশে রাজ্যে ঘুরে বেড়াতে লাগলেন।
আরে এ আমি কি দেখছি? মহারানী এত রাতে এখানে কি করছে? এসব যে কি দেখলাম, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। রানী রূপ পরিবর্তন করে গ্রামের ছেলের রূপ নিল, কিন্তু ওদিকে ও কোথায় যাচ্ছে? আমাকে দেখতে হবে। ওরা কোথায় যাচ্ছে? তার মানে আবার এই ছেলেটা কি নিরুদ্দেশ হয়ে যাবে? না না, ওদের পিছু পিছু গিয়ে আমায় দেখতে হবে ওরা কোথায় যাচ্ছে। এ কি, এই তো এই গাছটার আড়ালে এলো, এখন কোথায় চলে গেল? হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তার মানে সবাই যা বলছে একদম সত্যি। আমিও তো একই জিনিস দেখলাম, কিন্তু গেল কোথায়? না না, এর একটা বিহিত করতেই হবে। এভাবে প্রতিদিন রাজ্যবাসীকে এরা নিয়ে চলে যাবে, এ কখনো হতে পারে না। এই ঘটনা দেখার পর রাজবাড়ি ফিরে না গিয়ে মহারাজ ছদ্মবেশে মন্ত্রীর বাড়ি গেলেন। আপনি কি বলছেন মহারাজ? আমি তো বিশ্বাস করতে পারছি না। শেষ পর্যন্ত মহারানী? হ্যাঁ মন্ত্রী, মহারানী। আর সেই জন্য এই বিপদটা আরো বেশি। শত্রু বসে আছে রাজবাড়িতেই, কিন্তু ও অদ্ভুত জাদু জানে। আমরা ওকে কাবু করতে পারবো না, কিন্তু এই অন্যায় তো সহ্য করা যায় না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মহারাজ, একটা উপায় আছে মহারাজ। উপায়? কি উপায়? বলো মন্ত্রী, কি উপায়? মহারাজ, চলুন আমরা বরং রাজ পরিবারের গুরুদেবের কাছে যাই। উনার আশ্রমে গিয়ে আমাদের আদি সমস্যার কথা খুলে বলি। উনি সর্বজ্ঞ, উনি নিশ্চয়ই কোনো পথ দেখাতে পারবেন। ঠিকই বলেছে মন্ত্রী, এটাই একমাত্র পথ। চলো আমরা এখনই রওনা হই। মহারাজ মন্ত্রীকে নিয়ে ছদ্মবেশে গুরুদেবের কাছে গেলেন। এই তো মহারাজ আর মন্ত্রী মশাই উপস্থিত। আমি জানতাম আপনারা আসবেন। গুরুদেব, আমার প্রণাম নেবেন। আপনি সর্বজ্ঞ, আপনি জানেন আমাদের রাজ্যে কি বিপদ এসেছে। আমরা এসেছি তার উপায় জানতে। জানি মহারাজ, সবই জানি। তবে আপনারা যা ভাবছেন তা নয়। মহারানীর কোনো দোষ নেই, সে নির্দোষ। গুরুদেব, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। মহারানী নির্দোষ? তাহলে আসল দোষী কে? আসল দোষী এক তান্ত্রিক। আপনাকে যে ওই মেয়েটিকে বিবাহ করতে বলেছিল, সেই আসল দোষী। কিন্তু গুরুদেব, কোনো তান্ত্রিক তো আমাকে বলেনি। এক সাধু বাবা বলেছিলেন মহারানীকে বিবাহ করতে। সে ছদ্মবেশে আপনার কাছে এসেছিল মহারাজ, আর আপনি ভুল করেছেন সাধু বলে। তার কথাতেই আপনি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ওই মেয়েটিকে বিবাহ করেন। তবে ওই মেয়েটিকে ওই তান্ত্রিক বশ করে আপনার কাছে পাঠিয়েছে। মহারানী যা করছেন তা তিনি নিজে করছেন না, আসলে সেই তান্ত্রিক মহারানীকে দিয়ে করাচ্ছে। তাহলে এখন আমি কি করব গুরুদেব? আপনিই বলে দিন। মহারানী আর রাজ্যবাসীকে আমি ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচাবো কি করে? মহারাজ, আপনাকে একটি পালক দিচ্ছি। এই পালক আপনি সাথে করে নিয়ে যান। এই পালক সাথে থাকলে যেখান থেকে সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে, সেখানে গেলেই আপনি ওই তান্ত্রিককে দেখতে পাবেন। আর তান্ত্রিককে মারতেও এই পালকই আপনাকে সাহায্য করবে।
এরপর মহারাজ পালক নিয়ে সেখানে পৌঁছন যেখানে সবাই অদৃশ্য হয়ে যেত। সেখানে পৌঁছে মহারাজ দেখতে পেলেন একটি গাছের তলায় বসে আছে সেই তান্ত্রিক, আর তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই তো পেয়েছি তান্ত্রিককে। এই চারপাশে যারা দাঁড়িয়ে আছে এদেরই মনে হয় ওই তান্ত্রিক বশ করে নিয়ে এসেছে। আরে ওই তো মহারানী বসে আছে। এবার এবার আমি তান্ত্রিককে আজ শেষ করব। গুরুদেব বলেছিলেন এই পালক তান্ত্রিককে মারতে সাহায্য করবে। এই পালক ছুঁড়েই মারবো ওই তান্ত্রিককে। এরপর মহারাজ সেই পালক ছুঁড়ে মারলেন সেই তান্ত্রিককে, আর পালক লাগার সাথে সাথে তান্ত্রিকের গায়ে আগুন ধরে গেল, আর কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক একেবারে ভস্ম হয়ে গেল। হ্যাঁ মহারানী, আমি সব জানি। হ্যাঁ মহারাজ, আমি সবাইকে এখানে ভুলিয়ে নিয়ে এসেছি, আপনি আমাকে সাজা দিন। সাজা যাকে দেওয়ার তাকে দিয়েছি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, তান্ত্রিক হঠাৎ তোমাকে দিয়ে রাজ্যবাসীকে ভুলিয়ে এখানে কেন আনতো? মহারাজ, এই তান্ত্রিক আগামী অমাবস্যার দিন একটা যজ্ঞ করত। সেই যজ্ঞতে 100 জনকে বলি দিত। সেই যজ্ঞ করতে পারলে এই তান্ত্রিক হতো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। এই তান্ত্রিককে মেরে আপনি সারা পৃথিবীকে বাঁচিয়েছেন। এরপর হস্তিনাপুর রাজ্যে আর কোনোদিন কোনো সমস্যা দেখা দেয়নি। রাজ্যবাসী মহারাজের রাজত্বে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।